স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন মিঠু। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে আমরা একটা বিষয় নির্ধারণ করি, ঠিক তেমন আজকেও একটি বিষয় নির্ধারণ করেছি, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং সমসাময়িক। আর একই সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বাম প্রান্তে আছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি 0 আওয়ারে। একই সাথে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন জয়নাল আবেদিন, শিশির যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান সংবাদগুলো দেখে আসি। দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ সরকার, টিআইবি প্রধানকে জানালেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। হাওড়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা নির্দেশ প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় সৌরবিদ্যুৎকে সহজলভ্য করা হবে, মন্তব্য জ্বালানি মন্ত্রীর। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। ব্যবসা সহজীকরণে বেসরকারি বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। শাপলা চত্বর হত্যাকাণ্ড, দীপুমণি ও 2 সাংবাদিককে 14 মে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিতর্কিত ভূমিকা রাখা সবার বিচার হবে বললেন চিফ প্রসিকিউটর। মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরার দাবি। এবং 4 দিনের ডিসি সম্মেলনে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা। তৃণমূলের সরকারি উদ্যোগের সুফল প্রকৃত উপভোগীদের কাছে পৌঁছানোর নির্দেশনা। এতক্ষণ আমরা বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো দেখলাম। দর্শক, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 14 মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী দীপুমণি এবং 2 সাংবাদিক। এ বিষয়ে আমরা জানতে চাইব। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। শাপলা চত্বর 2013 মে 13 বছর হলো। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 14 মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি এবং 2 সাংবাদিক। কি মনে হচ্ছে আপনার? এবং 3 জনাই 2 সাংবাদিক সহ সাবেক মন্ত্রীও এখন কারাগারে। ধন্যবাদ আপনাকে এবং টিভির যারা বৈশাখী টিভির যারা দেখছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন, আজকে যে ইস্যুটা আপনি শুরুতে প্রশ্নটা করলেন, এটার সাথে আমার ব্যক্তিগত কিছুটা জানা শোনার সুযোগ ছিল। কারণ আপনি জানেন যে আমি দৈনিক ইনক্লাবেও কাজ করি, তো ইনক্লাবের অফিস এবং শাপলা চত্বর খুব একদমই। ফলে ওই 5 তারিখে আমি অন দ্য স্পটে আমি ছিলাম। সারাদিন একেবারে পল্টন মোড় থেকে ইত্তেফাক মোড়, সায়দাবাদ মোড় এই পর্যন্ত আমরা ঘুরেছি। এদিকে দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররম, গুলিস্তান আমরা ঘুরেছি। সন্ধ্যা 7টার দিকে আমাকে, 7টা না আরেকটু আগে, 6টার দিকে আমাকে কেউ একজন এরকম বললো যে ভাই আপনি চলে যান, রাতে বোধহয় এখানে খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আপনি থাকেন না। তো আমি চলে গেলাম। আমার বাসাটাও ইনক্লাবের পেছনে। তো এরপরে রাতে যখন এই ম্যাচ কিলিংটা শুরু হলো, তখন আমরা বাসার ছাদে উঠলাম। ছাদে উঠে দেখেছি অন্ধকারের ভিতরে, তার আগেই তো কারেন্ট চলে গেছে, অন্ধকারের ভিতরে শুধু গুলির আগুন এই পুরো এলাকা দিয়ে, অর্থাৎ শাপলা চত্বর থেকে শুরু করে এদিকে ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি হয়ে আপনার একেবারে সায়দাবাদের উপর ওভারব্রিজের উপরে যারা উঠে গেছে, ওভারব্রিজের উপর গিয়ে পুলিশ গুলি করছে, সাউন্ড গ্রেনেড। আমরা না, ওখানে গুলি হয়েছে, এগুলো আমরা দেখেছি। তো কাজে এটা একটা
নির্মম মানে হত্যাকাণ্ড, মানে এটা একটা মানে সরকার, গণতান্ত্রিক সরকার এভাবে নিরীহ লোকদের উপরে, তারা তো নিরাপত্তা বাহিনীর তারা তো আন্দোলন করতে আসে নাই, মানে অর্থাৎ তাদের বিক্ষোভ সমাবেশ ছিল না, তারা জাস্ট একটা সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, তারা তো সশস্ত্র ছিল না, বা এমনকি লাঠি নিয়েও যে ভাঙচুর করছে বিষয়টা এরকম ছিল না, তারা একটা জায়গায় অবস্থান করে তারা মানে সমাবেশ করছিল। সেরকম একটা গোষ্ঠীর উপরে এই যে ঘটনাটা করা হয়েছে, এবং নিরীহ মাদ্রাসা ছাত্র, এতিম মাদ্রাসা ছাত্ররা, এদের উপরে যেটা হয়েছে এটা নির্মম একটা ঘটনা, এবং এটার বিচার হওয়া উচিত। এবং এই বিচার সারা বিশ্বের মানুষ চেয়েছে, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হেফাজত এই বিচারটা চায়নি 36 আগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত। আমি যদি বলি, দেখেন, আমি হেফাজতের গঠনের কিছু প্রক্রিয়া আমি দেখেছি, আমি লিখেছিও। আমার মানে হেফাজত গঠনের শুরু থেকে আমি এই সংগঠনটাকে হেফাজতে আওয়ামী লীগ বলতাম, আমি অন রেকর্ড এটা বলছি, হেফাজতে ইসলাম বলি নাই, হেফাজতে আওয়ামী লীগ, হেফাজতে আওয়ামী লীগ বলেছি। কেন বলতেন যদি আরেকটু? এটার পিছনে অনেকগুলো কারণ আছে, সব বিষয় তো এখন বলা সম্ভব না, তবে শুধু একটা বিষয় বলি। আমি বলতাম যে যতদিন মৌলানা শফি সাহেব এটার নেতৃত্ব থাকবে ততদিন আমি এটাকে হেফাজতে আওয়ামী লীগ বলবো, এবং আমি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এই হেফাজতের যে ম্যাসাকার বা মাস কিলিং হলো, এটার মধ্য দিয়ে ওই সময়ে যে সরকারের বিরুদ্ধে একটা সংগঠিত প্রতিবাদ জায়গাটা তৈরি হয়েছিল, এটার মধ্য দিয়ে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়, এবং এর মধ্য দিয়ে কিন্তু 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা এই যে মানে তারা মানে নির্বাচনের আগেই মানে 153টা আসনে জয়লাভের যে এটা তারা করতে পারে, প্রতিবাদহীনভাবে এটা করতে পারে, কারণ প্রতিবাদের জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেখেন, যেটা আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন যে 58 জন পরিচয় পাওয়া গেছে, তার মানে এটা না যে 58 জন হত্যাকাণ্ড হয়েছে, 58 জনের পরিচয় তারা ঢাকায় এত, নারায়ণগঞ্জে এত এইভাবে ভাগ করেছে। আমরা অনেক জায়গায় অনেক রকম কথা শুনেছি যে অনেক জায়গায় মানে ই করে দেয়া হয়েছে, সেসব বিষয় নিশ্চয়ই আসবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে জামাতের আমির একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটার একটা পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্ত হওয়া দরকার। ধরেন যেটা আইসিটি যেটা করছে সেটা তো শুধু অপরাধের তদন্ত, কিন্তু এটা একটা রাজনৈতিক ব্যাপার ছিল। এটার একটা পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্ত হলে এই যে রাজনৈতিক যে একটা কর্মসূচি, এই কর্মসূচিতে কার কি ভূমিকা ছিল সেটাও কিন্তু বেরিয়ে আসবে। সেটাও বলা হচ্ছে যে 5 মের সময় যারা ইন্টারনেট এবং টেলিভিশন বন্ধ সহ বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শুধু এটা না, মানে ওই ঘটনা অনেকগুলো ঘটনার জন্ম দিল। আরো কতগুলো ব্যাপার আছে। একটা হলো যে দেখেন, আপনার মনে থাকবে যে বিএনপি বেশ কয়েকবার মানে এই যে আমার মনে আছে সেদিন আমি বৈশাখী থেকে লাইভ করছি, মানে আপনার রোড মার্চ, চলো চলো ঢাকা চলো কর্মসূচি করেছে। তো এই যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু বিএনপি আসতে পারে নাই, কোনো বিএনপির কর্মীরা আসতে পারে নাই, কারণ অবরোধ করে, লঞ্চ বন্ধ করে, বাস বন্ধ করে, হোটেল বন্ধ করে, ঢাকার সমস্ত হোটেল বন্ধ করে দিয়ে। কিন্তু তাহলে ওনারা আসলেন কেন? সরকার কিভাবে আসতে দিলেন? মৌলানা শফি সাহেব কিভাবে ঢাকায় আসলেন? উনি হেলিকপ্টারে আসলেন কিভাবে? এবং উনি আগেই ঢাকায় এসে, কয়েকদিন আগেই ঢাকায় এসে উনি কোথায় ছিলেন? উনি কি সরকারের কোনো নিরাপত্তার মধ্যে ছিলেন? উনি 5 তারিখে কেন ওই জায়গায় আসলেন না? এই প্রশ্নগুলো করা উচিত। উনি এত বড় ম্যাস কিলিংয়ের পরে সকালবেলা উনি তো সকালবেলাও বলতে পারতেন যে আমি ওখানে দেখতে যাব, যেখানে আমার আহ্বানে আসা এতিম ছেলেদের উপরে এইভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাদের ওই জায়গাটা দেখতে যাব। উনি গেলেন না, উনি নিরাপদে এয়ারপোর্টে চলে গেলেন। উনি সারাদিন এয়ারপোর্টে কি করলেন, কাদের সাথে বৈঠক করলেন, এই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত। উনি এয়ারপোর্ট থেকে রিজেন্ট এয়ারওয়েজের চার্টার্ড বিমানে উনি চট্টগ্রাম গেলেন। সবে তো 14 তারিখ কি করা হয়েছে। ওনাকে চার্টার্ড এয়ারওয়েজের মানে রিজেন্ট এয়ারওয়েজের চার্টার্ড বিমানে ওনাকে কে বিমান এইটা চার্টার্ড করে দিয়েছিল? এই প্রশ্নগুলো করা উচিত। উনি কি নিয়ে গিয়েছিলেন? তারপরে আমরা সেই সময় শোনা গিয়েছিল যে সরকার নাকি হেফাজতের মানে যারা ওখানে মারা গিয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণের টাকা আদৌ সরকার দিয়েছিল কিনা, দিলে কত দিয়েছিল, এবং সেই টাকা কোথায় গিয়েছিল, সেই টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে কিনা। আরও প্রশ্ন করা উচিত যে হেফাজতের এই যে
তারপরে ওনারা কেন মানে এটার প্রতিবাদ করলেন না, কেন তদন্ত দাবি করলেন না, আচ্ছা, কেন প্রতিবাদ আমি একটু করলেন না? শেষ জি, করি, জি, জি। এই ফ্লোটা একটু শেষ করি। কেন প্রতিবাদ করলেন না বা ওনারা কেন আন্দোলন করলেন না, কেন বিচার চাইলেন না, এটা একটা। পরবর্তীকালে এই হেফাজতে ইসলামকে আমরা কেন দেখলাম শেখ হাসিনাকে কওমি জননী হিসাবে তার সাথে বসতে, তার জন্য দোয়া করতে, তার সাথে হ্যান্ডশেক করতে, তার সাথে নির্বাচনী সমঝোতা করতে, সমঝোতা। ইভেন এই যে ৩৬ জুলাইয়ের আগে ৩ আগস্ট রাত পর্যন্ত তারা হেফাজতের কোন কোন নেতারা আসাদুজ্জামান কামালের বাসায় গিয়ে বৈঠক করেছিল, এই সমঝোতাগুলো কেন হলো? যারা এত বড় হত্যাকাণ্ডের পরেও তারা কেন এইগুলো করলো না? আন্দোলন তো দমনের জন্য তো বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে সরকার এই নির্যাতন চালিয়েছে, তারপরেও তো তারা যেভাবেই পারুক বারবার বেরিয়ে এসছে, বারবার আন্দোলন করার চেষ্টা করেছে। কেন হেফাজতের নেতারা এই যে সরকারের সাথে গিয়ে এইভাবে চলে গেলেন এত বড় একটা হত্যাকাণ্ডের পরে? আমি মনে করি একটি স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে এই বিষয়গুলো বের করে আনা উচিত, এটা দেখা উচিত। আমি তাহলে আরেকটা বিষয়ে আমি চলে যাই। জয়নাল আবেদিন শিশির, আপনার কাছে জানতে চাচ্ছি, যেমনটি বলছিলেন যে এত বড় হত্যাকাণ্ড, ১৩ বছর বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, এত বড় হত্যাকাণ্ড অনেকগুলো ঘটনার জন্ম দিল। এখন ১৩ বছর পরে এসে কি দেখছেন? বিচারটা কেমনটি হতে পারে এবং ১৩ বছর নীরব থাকার এই কারণগুলো এবং আর কি কি বিষয় সংযুক্ত হতে পারে? ধন্যবাদ মিঠু ভাই আপনাকে এবং আমার সহ আলোচক মেহেদী হাসান পলাশ ভাইকে, বাংলা বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, এই যে বিচারহীনতা ১৩ বছর বা ১৩ বছর যে নীরব থাকার কারণ বা হেফাজত কেন এটাকে জোরালোভাবে এটার বিচারের দাবি করলো না বা এখনো কোনো বড় কর্মসূচি দিচ্ছে না এই বিচার বা আগেও দেয়নি হওয়ার কারণে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের মনে দাগ কাটছে। আমরা আহত হচ্ছি, কষ্ট পাচ্ছি। আমি নিজেও ওই হেফাজতের ওই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। পুরোটা সময় আমার থাকা সম্ভব হয়নি। আপনার স্মরণ থাকার কথা, হেফাজত কিন্তু প্রথম হচ্ছে ৫ এপ্রিল, ৫ মের ১ মাস আগে ঢাকার ইতিহাসে সবচেয়ে সর্ববৃহৎ সমাবেশ করে এবং সম্পূর্ণ পিসফুলি, শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ওই সমাবেশ থেকে কিন্তু তারা ঘোষণা দেয় আগামী ৫ মে ঢাকায় আসবে এবং একটা ঘোষিত সমাবেশ, ১৩ দফা বা এরকম ১৩ দফা। বা শাহবাগে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছিলেন তাদের বিচারের দাবিটি এখানে মুখ্য ছিল। দুটো বিষয় ছিল এখানে। দেখেন, আমরা তখনই দেখলাম সরকার এই ১ মাসের মধ্যেই অনেক ভাঙন ধরানোর চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় তারা সফল হয়েছে। আপনার স্মরণ থাকার কথা, হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু এই হেফাজতের প্রোগ্রামে প্রথম প্রোগ্রামটায় সে কিন্তু শরবত খাইয়েছে মুসল্লিদেরকে। আপনার স্মরণ থাকার কথা, যদি আপনি অ্যাসাইনমেন্ট তো কভার করছিলেন, সে কিন্তু সংগতি জানিয়েছে। এটা ছিল শেখ হাসিনার এই আন্দোলনের প্রথম ফাঁদ পাতা, হুসাইন মাহমুদ এরশাদকে দিয়ে কোনোভাবে তাদেরকে বসে নিয়ে আসা, ম্যানেজ করা বা তাদের একটু কন্ট্রোলে যাওয়া। কারণ শাহবাগা আন্দোলনের বিপরীতে যখন এখানে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে চলে আসছে, তখন আসলে এই স্রোত ঠেকানোর সাধ্য সরকারের ছিল না। সরকার খুব দ্রুতই বুঝতেছিল সে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, সে টিকবে না। কারণ ঢাকা শহরে যে ৫ এপ্রিল যে মানে জনসমুদ্র বা ঢাকাতে যে একটা ভূমিকম্প তৈরি করছে, হেফাজতে মানে আমির যদিও ঢাকাতে যেদিন সমাবেশ করে ৫ এপ্রিল, শুধু দেশবাসীকে ডাক দিতেন ঢাকাতে সব মানুষ আসার জন্য, ঢাকা শহর ডেবে যেত ওই দিন, উনি কিন্তু ওই দিন ডাক দেন না। এটা কিন্তু সরকার বুঝতে পেরে প্রথম তার অ্যাসাইনমেন্ট ছিল হুসাইন মাহমুদ এরশাদকে দিয়ে শরবত খাইয়ে আন্দোলনটাকে কন্ট্রোলে নিয়ে আসা। সেখানেও কিছু জায়গায় সে চেষ্টা করেছে। তারপরে তার এই যে উদ্দেশ্য ছিল হেফাজতের মধ্যে ভাঙন ধরানো, যেটা পলাশ ভাই কিছুটা হিংস দিয়েছেন। হেফাজতের মধ্যে আসলে দেখেন, হেফাজতের মধ্যে কিন্তু এই ১ মাস সময়ের মধ্যে কিন্তু সে কিছু কিছু লোককে কিন্তু সে তার পক্ষে নিয়ে নিয়েছে। আমি বলবো না সরাসরি এজেন্ট বানিয়ে ফেলেছে, এই শব্দটা মানে আমার মনে হচ্ছে এই শব্দটা একদম যদি এজেন্ট ধরা না পড়ে এর আগে তো বলা যায় না। কিন্তু পরবর্তীতে এর ফলশ্রুতিতে আমরা যা দেখলাম, হেফাজতে ভাঙন, সরকারের সাথে আতাত, টাকা পয়সার লেনদেন, এক নেতা অপর নেতাদেরকে বহিষ্কার করা এবং হাটাজারি কেন্দ্রিক হেফাজতের ওই গ্রুপটার সাথে সংঘর্ষ, সব মিলে কিন্তু বোঝা গেল যে সরকার বড় একটি অংশকে এখানে কিন্তু ৫ মের পরে কিনে ফেলেছে।
যার কারণে এই এত বড় একটা গণহত্যার পরেও তৎকালীন নেতৃত্বস্থানীয় কিছু কিছু নেতারা এটার জন্য মানে কিনে ফেলেছে তাহলে হত্যাকাণ্ডের জন্য জোরালো কোনো প্রতিবাদ করে না। এই জিনিসটি তো আমরা অবাক হয়েছি। দেখেন, আরেকটা জিনিস হচ্ছে, আরো এক জায়গায় সফল হয়েছে। আজকে ক্ষমতাসীন দল বিএনপি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু উনি বুঝতে পেরেছিলেন উনি কিন্তু বিএনপি হেফাজতের প্রোগ্রামে সর্বশক্তি নিয়ে থাকবে এবং নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, ঢাকার নেতাদেরকে স্পেসিফিকভাবে বলেছেন ঢাকার নেতারা হেফাজতের সাথে থাকবে। কিন্তু আমরা কোনো এক অলৌকিক কারণে দেখলাম বিএনপি ওই কোনো মানে প্রোগ্রামে বড় ধরনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রতিরোধ দূরে থাক, বিএনপি সশরীরে কোনো সিনিয়র নেতা হেফাজতের প্রোগ্রামে গিয়েছে এ ধরনের কোনো ভিডিও ফুটেজ পর্যন্ত নাই, যায়নি। এই যে খালেদা জিয়ার নির্দেশকে অমান্য করা, খালেদা জিয়ার একটা প্রোগ্রামকে বন্ডুল করে দেয়া, এই জন্য যে একটা বড় ধরনের শক্তি এখানে কাজ করেছে বা বিএনপির কিছু কিছু নেতাকে এখানে ম্যানেজ করে ফেলেছে, আজকে তো বলতেই হয়। আমরা সন্দেহ করি 2013 সালে বিএনপির অনেক নেতা এই হেফাজতে আন্দোলনে সম্পৃক্ত হয় নাই সরকারের সুবিধা নেওয়ার জন্য, বিক্রি হয়েছিল কিছু নেতারা। না হলে বেগম জিয়ার রাজনৈতিক ইতিহাসে এত বড় অপমানিত উনি কখনো হন নাই। নিয়ে সব রাজনৈতিক দলই রাজনীতি করল। এর একদিন আগে কিন্তু ঢাকা শহরে কিন্তু সরকারকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল বেগম জিয়া, আপনার স্মরণ থাকার কথা। আমার মনে আছে, একটা দলের সুপ্রিম লিডার সরকারকে সর্বশেষ স্টেজে এসে 48 ঘন্টা আলটিমেটাম দিতে পারে, তার মানে ওনার প্রস্তুতি কি পরিমাণ ছিল সরকারের প্রতি, মানে সরকারের বিরুদ্ধে। কিন্তু দেখেন বিপরীতে আপনি বিএনপির এর পরের দিন দেখেন 48 ঘন্টার মধ্যে দেখেন বিএনপির ঢাকার কেন্দ্রিক নেতারা বা কেন্দ্রীয় নেতারা অবাক করা কাহিনী, তারা কেউ বেগম জিয়ার আহ্বানে সাড়া দেয় নাই। বেগম জিয়ার রাজনৈতিক ইতিহাসটা তো বড় ধরনের একটা অপমান। আমরা এখন অ্যাসেস করি এগুলো যে একটা বড় অংশ শেখ হাসিনা এগুলো কিনে ফেলেছিল বিএনপির নেতাদেরকে, যার কারণে আমরা ওই জায়গায় ব্যর্থ হয়েছি। বলছিলেন শিশির সাহেব যেটা বলছিলেন, এখন আমার কথা হলো যে এত বড় হত্যাযজ্ঞ, একই সাথে দুটো চ্যানেল বন্ধ হয়ে যাওয়া, আবার দুজন সাংবাদিক, মানে এ ধরনের একটা হত্যাকাণ্ডের সাথে সাথে মিডিয়া এবং সাংবাদিক, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমত অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়, অনেক কিছু হয়, কিন্তু সেখানে তো মিডিয়া বা এরকম, এটাকে কেন? এটা তো মানে সারা পৃথিবীতেই হয়। যখন একটা এই ধরনের ঘটনা ঘটে, শাসক গোষ্ঠী চায় সেটাকে চাপা দিতে, এবং চাপা দেওয়ার জন্য প্রথম টার্গেট কোথায়? মিডিয়া নিয়ন্ত্রণ করা। এখন যেটা আসছে নতুন, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। এটা আমরা 36 জুলাইতেও দেখেছি, আমরা 1971 সালেও পত্রিকা পুড়াইয়া দিতে দেখেছি, এবং এটা সময় দেখেছি। এবং দুর্ভাগ্যজনকভাবে তখন যেহেতু দিগন্ত টেলিভিশন এটার প্রথম শিকার হয়েছিল, এবং ইসলামিক টিভি দিগন্ত প্রথমে, সিএসবি না সিএসবি তো বোধহয়, সিএসবি সামিট না সিএসবি, তো সামিটের টিভি ছিল না তো বোধহয়। তো এটা তো প্রথম দিগন্ত টিভিটা বন্ধ করে। উনি যেটা বলছিলেন আমার সহ আলোচক, সেখানে দেখেন শুধু এটা না, বিএনপি, আমি সেদিন মনে আছে যে বেগম খালেদা জিয়া বলেছিলেন ঢাকার নেতাদেরকে রাস্তায় নামতে। আমি ঢাকার মানে বিএনপির সাধারণ পর্যায়ের নেতাকর্মীদেরকে আমি রাস্তায় দেখেছি, হেফাজতের এই প্রোগ্রামে দেখেছি, আমি নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি। কিন্তু চিহ্নিত যারা নেতা, মানে সিনিয়র নেতা, তারা কেউ নামে নাই। শুধু এখানে না, বিএনপির চেয়ারম্যান, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এই যে ঢাকা অবরোধ কর্মসূচি বা ঢাকা চলো কর্মসূচিগুলো যখন করেছে, সেই কর্মসূচিতেও কিন্তু বিএনপি নেতারা নামে নাই। তখন 2-3টা কর্মসূচি ছিল। ইভেন ম্যাডাম নিজে যখন এই তার কার্যালয়, গুলশান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে পতাকা নিয়ে করছেন, তখনও কিন্তু বিএনপি নেতারা নামে নাই। হেফাজতের কথা না বাদই দিলাম, হ্যাঁ, তাদের নিজেদের কর্মসূচিতেও কিন্তু বিএনপির নেতারা তখন নামে নাই। তো এরকম তো ব্যাপার ছিল। এগুলো কারণেই তো এই ফ্যাসিবাদ 15 বছর দীর্ঘায়িত হয়েছে। আমরা সেই অংশে গেলাম না আজকে। বাট আমাদের দেশের যে রাজনৈতিক হত্যাকাণ্ডের ব্যাপার দেখেন, আমরা কিন্তু পরবর্তীকালে কিছু পুলিশ কর্মকর্তাকে খুব গর্ব করে বলতে শুনেছি যে আওয়ামী লীগের মন্ত্রীরাও এখানে এই যে ম্যাসাকারের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তাদের ভিতরে দ্বিধা ছিল, তারা এটা অনেকের বাধা ছিল। কিন্তু ওই পুলিশ কর্মকর্তারা তারা নিজ আগ্রহে, নিজ উদ্যোগে তারা এইটা করেছে বলে তারা ক্রেডিট দাবি করতেন।
নিশ্চয়ই আপনার মনে আছে টক শোতে এবং বিভিন্ন সমাবেশের বক্তৃতায় কিছু কিছু পুলিশ কর্মকর্তা বলেছেন না, ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন। তো তার মানেটা কি, যে এই যে মেসাকারটা ওখানে চালানো হলো, এই সিদ্ধান্তটা আওয়ামী লীগের ভিতরেও মানে দ্বিধা ছিল। তাহলে এই সিদ্ধান্তটা বাইরে থেকে কোথাও বা ভিতর অন্য কোনো জায়গা থেকে এসছে। ইট মে বি দেশের ভিতরে অন্য কোনো শক্তি ছিল অপ্রচলিত, যেটা হয়তো আওয়ামী লীগের যেটা প্রচলিত শক্তির বাইরে ছিল, অথবা দেশের বাইরে থেকে এসেছে। তো এই জন্যই আমি বারবার বলছি যে আমাদের একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার, যাতে এই বিষয়গুলো উঠে আসে যে আওয়ামী লীগ যেখানে, মানে তাদের বক্তব্য অনুযায়ী যদি আমি কোট আনকোট বলি, যে আওয়ামী লীগের মন্ত্রীরা যেখানে এটা নিয়ে মানে এই ধরনের অপারেশন চালানো হবে কি না তা নিয়ে দ্বিধান্বিত ছিল, তারা নির্দেশ দিতে পারছিল না বা দিতে ব্যর্থ হয়েছিল কেউ কেউ, সবাই না কেউ কেউ, সেই সময়ে পুলিশের কিছু কর্মকর্তারা কেন অতি উৎসাহী হয়ে এই ধরনের পুলিশের এবং বিজিবি অপারেশনের নামও ছিল পুলিশের পক্ষ থেকে একটি নাম, বিজেপির থেকে তো নাম। এই অপারেশনটাতে তারা কেন করলেন, তাহলে এই নির্দেশটা কারা দিয়েছিল, তাই না? এটা একটা জিনিস। আরেকটা কথাও যেটা বললাম, যে এই নির্দেশনার কারণে যে আপনার এই যে 2014 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনটা কিন্তু এই ঘটনার কারণেই সহজ হয়েছে, কারণ মানুষের প্রতিরোধের যে জায়গাটা সেটা ভেঙে পড়ে গেছে। তো সেটার প্রভাব, সেটা কি এর সাথে কোনো সম্পৃক্ততা ছিল কিনা, এইটার কোনো এটাও মানে শাপলা চত্বর হত্যাকাণ্ডের সাথে নির্বাচন 2014 নির্বাচনের খুব স্বাভাবিক। আমরা এটা বাস্তবতা, আপনিও তো সাংবাদিকতা তখন সাউন্ডফুল সাংবাদিকতা করেছেন, আপনি দেখেছেন যে এই ঘটনার পরে কিন্তু পরবর্তীতে অর্থাৎ মে মাসের পর থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত আর বিরোধী দল কোনো আন্দোলন করতে পারে নাই, কোনো আন্দোলন করতে পারেনি। যেমনটি শিশির বলছিলেন। আমরা একটা বিরতি নিয়ে তারপরে আবারও এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলেন মেহেদী হাসান পলাশ, আপনার কাছে জানতে চাই জয়নাল আবেদিন শিশির, যে এক শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মাত্র ডিসেম্বর এবং তারপরে 2014 সালের নির্বাচন, আপনি বলছিলেন যে শাপলা চত্বর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করে গেল। যদি একটু স্বচ্ছ ধারণা দিতেন। যে দেখেন, এই যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে বিএনপি বা যদি আমরা বলি 18 দলীয় জোট, তখন 18 দলীয় জোট ছিল, কার্যত কোনো আন্দোলন করে তুলতে পারেনি, সরকার পতন করতে পারেনি। এর কারণটা হচ্ছে এই হেফাজতে ইসলাম কিন্তু সমমনা 13টি ইসলামিক দলের সমন্বয়ে কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি কিন্তু গঠিত হয়। তো এই দলগুলো কিন্তু বিএনপির 18 দলের সাথে জোটে ছিল। স্বভাবত আপনি যখন এই দলগুলোর শক্তি তো ক্ষয় হয়েছে এই শাপলা চত্বরে, এবং তাদের মানে অনেক সিনিয়র নেতাকর্মীরা এখানে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। আর তার থেকে বড় জিনিস হয়েছে, তারা বিএনপিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বিএনপির পরবর্তী কর্মসূচিগুলোতে তারা কিন্তু মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই। আরেকটা যে জিনিসটা আমরা বললাম, যে বিএনপির যেসব নেতারা বিক্রি হয়ে গিয়েছিলেন, তারাও কিন্তু পরবর্তীতে আর সেভাবে কিন্তু রাজপথে ছিলেন না। এছাড়াও ভাই একটা সুন্দর কথা বলেছেন যে দেশের বাইরের শক্তি এখানে আছে কিনা। নিঃসন্দেহে দেশের বাইরের শক্তি তখন ছিল। আপনার যখন গণজাগরণ মঞ্চ শাহবাগে গঠিত হয়, তখন আপনি এট এ টাইমে আপনি কিন্তু কলকাতা থেকে সংগতি জানানো হয়েছে, এবং কলকাতা থেকে ইন্ডিয়ান যে প্রক্সিগুলো বলেছে বর্ডার খুলে দাও, আমরা ঢাকায় পদযাত্রা নিয়ে আসবো, অনেকে এসেছিল। সুতরাং এটাতে আন্তর্জাতিক একটা চক্রান্ত, এই গণহত্যার পিছনে ভারত জড়িত, এটা স্পষ্ট। এটা কোনো লুকোনোর কিছু নাই বা গোপনে জড়িত এরকমও না। আপনার এই গণহত্যার পিছনে ভারতের সরাসরি হাত রয়েছে। এখানে আওয়ামী লীগ এই পুরো হত্যাকাণ্ড সংগঠিত করেছে, বামপন্থীরা এই হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। এই হত্যাকাণ্ডের পরে বামপন্থীরা হত্যাকাণ্ডকে উদযাপন করেছে এবং সরকারকে উল্টা বলেছে এই সরকার ব্যর্থ, হেফাজতকে অনেক কম মেরেছে। বামপন্থীদের কথা ছিল হেফাজতকে এখানে স্লাটারিং করা, আরও কচুকাটা করা, তাহলে এদেশের মানে ইসলামী দলগুলো এটা শিক্ষা হবে। এগুলো তো করেছে। তো এই হত্যাকাণ্ডটা শুধু আওয়ামী লীগ ভুলে করেছে, পুলিশ ভুলে করেছে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ
এই আন্দোলনটা তো 3-4 মাস ধরেই হচ্ছিল। তার 1 মাস আগেই হলো, পরের এবং মাসে 1 মাস আগে কিন্তু হেফাজত একটা সমাবেশও করে গিয়েছিল, সমাবেশ করলো, ডিক্লারেশন দিল যে 13 দফা। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড এবং এত নিখুঁত একটি হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের পরে আপনার আর কোনো অপোজিশনকে দাঁড়াতেই দেয় নাই। আপনার স্মরণ থাকার কথা, হেফাজতের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের কোনো ইসলামিক দল রাজপথে আর দাঁড়াতে পারে না, আর দাঁড়াতে পারেনি। ওখান থেকে বিএনপি তো দাঁড়াতে পারে না, বিএনপি সাংগঠনিক ব্যর্থতা প্রমাণ পেল। সে তার 18 দলীয় মিত্রদের 13টার সাথে তো সে ভেবে নিকলো, কারণ 13টাতে ইসলামিক সংগঠন মিলে হেফাজত গড়ে তোলে। তো এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই যে হেফাজত হত্যাকাণ্ড, আমরা মনে করি এখানে বড় ধরনের একটা মানে আপনি কি বল তদন্তের এখানে দাবি রাখে এবং এই বিশদ তদন্তই আসলে প্রকৃত দোষীদেরকে এখানে শাস্তির আওতা নিয়ে আসতে পারে। আপনার বাংলাদেশের অনেক বড় বড় মানে এককেন্দ্রিক বুদ্ধিজীবীরা রয়েছে যারা এই হত্যাকাণ্ডের জন্য সেলিব্রেট করেছে এবং বন্ধ গণমাধ্যম যাদের বন্ধ হয়েছে, যারা হেফাজতের পক্ষে কথা বলেছে, তাদেরকে যখন নিপীড়ন করা হয় ওই সাংবাদিক সম্পাদকদের উল্টা আরো বৎসনা করেছে, তারা এখনো কথা বলে। আপনার স্মরণ থাকার কথা, তখন তৎকালীন যে মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদের একটা অংশ বলেছে এই মিডিয়াগুলো অনেক আগে বন্ধ করে দেওয়ার দরকার ছিল। আপনার এটা তো একদম স্পষ্ট। মাহমুদুর রহমান ভাইয়ের যখন বলল শাহবাগে ফেসিবাদের পতধ্বনি, বা ইনকিলাব যখন এই যে আপনার শাহবাগের এই যে থাবা বাবা নামে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তখন ইনকিলাব, তারপরে হচ্ছে আমাদের সহ যারা একটু বাংলাদেশের সমাজ সংস্কৃতি নিয়ে ভাবে বা পক্ষে দেশপ্রেমিক মিডিয়াগুলোকে কি পরিমাণ নিপীড়ন করেছে বাকি মিডিয়া সিন্ডিকেটগুলো। আচ্ছা, আপনি বলছিলেন যে এই মানে এই ঘটনার সাথে ভারত জড়িত বা বহির্বিশ্বের অনেক শক্তি জড়িত। তো ভারতই যদি বলেন যে জড়িত, তাহলে এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, লালমনিরহাট সীমান্তে পুশিন বৃদ্ধির শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি, কেমনভাবে দেখছেন এই নির্বাচন, কিভাবে প্রভাব পড়ছে? ইতোমধ্যে ওখানে তার দেহরক্ষী সহ প্রায় 4 জন মারা গেছে এবং নির্বাচন পরবর্তী অবস্থা খুবই এলোমেলো হচ্ছে আজকে কয়েকদিনের মধ্যে। দেখেন, পশ্চিমবঙ্গের নির্বাচন এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, একটা অন্য দেশে, কিন্তু প্রভাব তো আমি এখানে আসছি। স্বাভাবিকভাবে আমাদের এটা নিয়ে কোনো কথা বলার কথা নয় এটা, এবং আমরাও চাই না যেমন তারা আমাদের বিষয় নিয়ে কথা বলুক, আমাদের উচিত না তাদের বিষয় নিয়ে কথা বলা। কিন্তু যেহেতু কিছু কিছু ঘটনা যখন থাকে, যে ঘটনাগুলো সীমান্তবর্তী দেশে প্রভাব পড়ে, তখন সেটা নিয়ে কথা না বলার কোনো সুযোগ থাকে না। বিশেষ করে দেখেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচনে যখন বিজেপির এই জয়লাভের পরে ভারতের সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে রিভাইভ অফ হিন্দুত্বা, হ্যাঁ, রিক্লেইম অফ হিন্দুত্বা, বলা হচ্ছে যে কি বলে, হিন্দুত্ববাদ তার জন্মভূমিতে ফিরেছে, বিজেপির জন্মভূমিতে ফিরেছে, তাই না? এবং সবচাইতে বড় কথা, আমি দেখলাম একটা জায়গায় বলেছে 800 বছর পরে, হ্যাঁ, হিন্দুত্ববাদ আবার পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। আপনার মনে থাকবে 1971 সালের 16ই ডিসেম্বর যখন ঢাকায় রেসকোর্সের ময়দানে মানে সারেন্ডার স্বাক্ষরিত হচ্ছিল, তখন ভারতীয় পার্লামেন্টে ইন্দিরা গান্ধী বলেছিল 1000 সাল কা বদলা নেয়া। তো এই 1000 সালের বদলা কোথায়? সেই মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত। এখন যখন বলা হচ্ছে 800 বছর পরে, এই 800 বছর কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে সেই 1204 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, এই যে জায়গাটাতে ওরা যে বলছে যে হিন্দুত্ববাদের জন্মভূমি হলো পশ্চিমবাংলা, এটা কিন্তু ঐতিহাসিকভাবে সঠিক কথা। আপনি যদি খেয়াল করে দেখেন আধুনিক ভারতে, হ্যাঁ, আধুনিক ভারতে আপনি এই যে রাজনারায়ণ বসু বলেন, বঙ্কিমচন্দ্র বলেন, তারপর রামমোহন রায় বলেন, আম্বেদকর বলেন, অথবা এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, শরৎচন্দ্র বলেন, এগুলো সব কিন্তু হিন্দুত্ববাদের যে মানে এটা কি বলে যে প্রেক্ষাপট তৈরি, মনোজগৎ তৈরি, এনারা কিন্তু এই কাজটা করেছেন। এবং পরবর্তীকালে এই যে আপনার বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, তারপরে আপনার ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাংলাদেশের সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার, এই যে সন্ত্রাসবাদী আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে বিজেপির যে গুপ্ত সংগঠন বজরং দল, হিন্দু, এর ইয়েটা কি, অনুশীলন সমিতি, যুগান্তর দল, এটার মূল সংগঠন।
একইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জনসংঘ, মানে ভারতীয় জনসংঘ, সেটাই কিন্তু পরবর্তীকালে বিজেপিতে পরিণত হয়েছে। এই জন্য যখন নির্বাচনে জয়লাভ করার পরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদের বাসায় গিয়ে তার মূর্তিতে ফুল দিয়েছে। তো এই যে বিষয়টাকে যদি আপনি এইভাবে চিন্তা করেন, তখন কিন্তু আপনার দেখার অনেকগুলো রাস্তা খুলে যাবে, যে তাহলে যদি আপনার পাশের দেশে যদি এরকম হিন্দুত্ববাদের মতো একটা ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, হ্যাঁ, তখন তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তেই বাধ্য। আপনি দেখেন এর বক্তব্যগুলো শোনেন, শুভেন্দু অধিকারের বক্তব্যগুলো শোনেন। তিনি বলছেন শেখ হাসিনা আপনার বৈধ প্রধানমন্ত্রী, তিনি এয়ারপোর্টে আসবেন এবং সেভাবে তাকে স্যালুট দিয়ে নিতে হবে, স্যালুট দিয়ে বরণ করে তিনি বলছেন যে বাংলাদেশকে মানে ধ্বংস করার জন্য আপনার কয়েকদিন লাগবে না, কয়েক সেকেন্ডেই তারা করতে পারবেন। তাদের হাসি মারাতে যে রাফালগুলো আছে, কয়েকটা রাফাল ফেলে দিলে এটা হয়ে যাবে। আপনি দেখেন এই যে ভারতের গণমাধ্যমগুলো বলছে যে এবারের নির্বাচনের সবচাইতে যেটা মানে জয় পরাজয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা মমতা বলছেন, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিন্তু হয়েছে ইলেকশনের পূর্বে। অর্থাৎ 91 লক্ষ ভোটারকে এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, যাদের প্রায় 70% মুসলিম এবং বাকিরা হিন্দু। এই যে 70% মুসলিম, এটা কিন্তু মোট ভোটের 12%। কিন্তু আপনার পশ্চিমবঙ্গের যে হলো মানে ভোটের যে রেজাল্ট হলো, সেখানে কিন্তু ব্যবধান 4%। 4%-এর মধ্যে মমতা এবং বিজেপির এই বিশাল ব্যবধান হলো। তাহলে এই 12% ভোট যদি থাকতো, এই 12% ভোট কিন্তু কেন বাদ দেওয়া হয়েছে? মমতার ভোট বলেই বাদ দেওয়া হয়েছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই 91 লক্ষ ভোটারের পরিণতি কি হবে, তাই না? এটা তো শুভেন্দু অধিকারে জানে, সেন্ট্রাল বিজেপি জানে। এই ভোট যেদিন আবার অন্তর্ভুক্ত হবে তাদের মানে ন্যাশনাল ভোটার তালিকায়, সেদিন আবার মমতা ঘুরে দাঁড়াবে, তাই না? তো তাহলে এই ভোটকে তো তারা কোনোদিনই আরই করবে না। এবং আপনার অনলি মানে কয়েক লক্ষ মানে আবেদন হয়েছে, তার ভিতরে 1600 মানে ফিরে দেওয়া হয়েছে। মানে শুভেন্দু অধিকারীর মানে সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যু পরোক্ষভাবে যেন তার উপরে। আমি এখানে একটা খুব মজার কথা বলি, দেখেন তার মানে হলো এই, তার মানে হ্যাঁ জানান দেওয়া, হ্যাঁ, এর অর্থটা হলো এখানে যে এই 91 লক্ষ ভোটারকে নিয়ে বিজেপিকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। খুব আমাদের জন্য খুব মৌলিক এটার জায়গা। কি সিদ্ধান্ত নেবে? এদেরকে ফেরায় তারা নিতে পারবে না, কারণ মমতা আবার চলে আসবে। তাহলে এদেরকে কোথায় রাখবে? এদেরকে কিন্তু একটাই ভারতের হাতে অপশন আছে, যেটা আসামের মুখ্যমন্ত্রী বলেছে, এদেরকে নিয়ে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা, এবং ওই যে উনি যেটা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, যে সুযোগ বুঝে রাতের অন্ধকারে যেখানে বিজেপি নেই সেখান দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেয়া। তো এই 91 লক্ষ ভোটারের ক্ষেত্রে কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই, এবং এটা আজ হোক কাল হোক এটা ঘটবেই। এবং এটা যখন ঘটবে তখন তার প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়বে স্বাভাবিকভাবেই। এবং সেখানে এই যে আজকে আমরা যে বলছি যে বাংলাদেশ ভারত একটা মানে সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, আপনি যদি 91 লক্ষ না হোক, আপনি যদি 50,000 লোককেও পুশ ইন করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। স্বাভাবিকভাবেই আবার বাংলাদেশ এবং ভারত নতুন ধরনের দুই ভিতরে বিদ্বেষ তৈরি হবে, এবং সম্পর্কটা খুব চূড়ান্তভাবে খারাপ যাবে। রাজনীতিতে একদম কেমন প্রভাব পড়বে রাজনীতিতে? দেখেন, ভারতের যে সম্প্রতি যে পশ্চিমবঙ্গের নির্বাচন, আমি আসলে ভারতের যে আরএসএস এর যে রাজনৈতিক শাখা বিজেপি, এটাকে আসলে আমি কোনো রাজনৈতিক সংগঠনে মনে করি না। এটা হচ্ছে স্রেফ একটা জঙ্গি সংগঠন। আপনি জানেন ভারতে অনেক জঙ্গি সংগঠন ইতিমধ্যে বিরাজমান, কয়েকটা নাম বললো, অনুশীলন সমিতি, বজরং পার্টি, এগুলো কিন্তু সশস্ত্র সংগঠন, এবং তারা জঙ্গিবাদকে ধর্মের অনেক বড় মানে উৎস মনে করে, এবং মনে করে ধর্মে এই জঙ্গিবাদকে ওদেরকে উৎসাহিত করেছে, এটা একটা পার্ট। এবং ওরা মনে করে যে ভিন্ন ধর্মের মানুষদেরকে খুন করাই হচ্ছে ওদের পণ্যের কাজ। আপনার ওদের এই নিপীড়নের ধারা এটা কিন্তু অনেক আগের। দেখেন, ওরা যে শাসনটা আবার চায়, ওরা চাচ্ছে আবার ওই যে সেন যে শাসনটা, লক্ষণ সেন বা তার আগের যে বংশধররা আছে, তারা যে এখানে 150 বছর যে এখানে মানে শাসন ব্যবস্থা, যে নিপীড়ন ব্যবস্থা গড়ে তুলেছিল, এখানে বল্লাল সেনের যে এখানে বিভাজনের রাজনীতি, জাত প্রথা গড়ে তুলেছিল, ওরা কিন্তু ওই রাজনীতি বিশ্বাসী, এবং ওরা কিন্তু ওই কুটিলের রাজনীতি বিশ্বাসী। প্রতিবেশীকে কখনো শান্তি থাকতে দেওয়া যাবে না, প্রতিবেশীদের ঘরে আগুন দেওয়া হচ্ছে তোমার জন্য নিরাপদ,
এবং প্রতিবেশী যদি শান্তিতে থাকে তোমার জন্য অশান্তি হবে, এবং কিন্তু ওরা কিন্তু এগুলোই গড়ে তুলছে। দেখেন, এই যে ওরা বলল আবার হিন্দুত্ববাদ ফিরে এসেছে, ওরা কিন্তু কখনোই মানে প্রতিবেশীর মানে সহাবস্থান তো বিশ্বাসে করে না, এবং নিজ দেশের অন্য ধর্মাবলম্বীদেরকে ওরা কখনো মানে সহ্য করে না। দেখেন, আপনি শুধু মুসলিমদেরকে নিপীড়নটা করছে তা না, বরাদ্দবাদ তা না, আপনি যদি মণিপুর এবং মিজোরামে যান ওই জায়গায় দেখবেন যে খ্রিস্টান এবং ইহুদিদেরকে যে পরিমাণ ওরা মানে নিপীড়ন করছে, এবং কোনো মিডিয়া কিন্তু আসতে যায় না, অনেক গণহত্যা চালানো হচ্ছে ওই জায়গায়, কোনো ভারতীয় মিডিয়াগুলো সেন্সর করছে। ভারতের মিডিয়াগুলো এই জঙ্গিবাদকে তাদের মিডিয়া পলিসিতে নিয়ে নিয়েছে, আত্মীকরণ করেছে। ওরা এই মনে করে হিন্দুত্ববাদ জঙ্গিবাদ এটা ভারতীয় মিডিয়ার জন্য খুব ভালো। ভারতীয় মিডিয়া হচ্ছে এখন পুরো মিডিয়ার ল্যান্ডস্কেপটা দেখবেন এরা এই জঙ্গিবাদকে এরা মানে ধারণ করে, এই হিন্দুত্ববাদী জঙ্গিবাদটাকে ওরা মনে করে এটা ওদের আদর্শ। এখন আপনি দেখেন, যে না মাত্র নির্বাচনের রেজাল্টটা দিল, তারপরে হচ্ছে মুসলমানদের বাড়ি করে হামলা করা হলো, অগ্নিসংযোগ করা হচ্ছে, মুসলিমদের মারধর করা হচ্ছে। এদের টার্গেট কিন্তু হচ্ছে মুসলিমদের জমি জমা দখল করা এবং তাদেরকে এখান থেকে বিতাড়িত করা। এবং ওদের এটা কিন্তু স্টেট মেকানিজম, শুধু কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা মেকানিজম। কেন? এটা হচ্ছে ওই যে শুভেন্দু অধিকারী বা ভারতের যে মানে পলিটিশিয়ানরা যে মাঝে মাঝে যোগী আদিত্যনাথ যে হুঙ্কার দিয়ে ওঠে, এরা মানে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু ওরা স্বীকার করে না। এরা শুধু বাংলাদেশ না, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বীকারই করে না, এবং পাকিস্তানকে স্বীকার করে না, শ্রীলঙ্কাকে করে না, নেপালকে করে না, ভুটানকে করে না, ইভেন আফগানিস্তানকে পর্যন্ত ওরা স্বীকার করে না। স্বীকার করে এরা মনে করে কি এদের যে হারানো যে সাম্রাজ্য ৩,৫০০ বছর আগে শৈল সাম্রাজ্য ছিল, ওই মালাক্কা থেকে আরব সাগর পর্যন্ত ওই সাম্রাজ্য ওরা পুনরুদ্ধার করবে। তার মানে ওই সাম্রাজ্যবাদী চেতনাটা তাদের মধ্যে সবসময়। ওরা কি সেনদের মতন কি আবার কচুকাটা করবে? ওদের তো আমি তো দেখতেছি ওদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বড় ধরনের মানে যুদ্ধ বাঁধানো এবং দাঙ্গা বাঁধানো এবং সমাজকে বিভাজিত করা, ভিন্ন ধর্ম। নির্বাচনের পর পর তো রীতিমতো দাঙ্গা শুরুই হয়ে দেখেন, গেছে। ওরা কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু একদম চাপিয়ে দিচ্ছে। আপনি বর্তমান ভারতের রাষ্ট্রীয় যে পলিসি বা তাদের যে নিপীড়ন স্টাইল এবং সবাইকে বাদ দেওয়ার স্টাইল, এটা পুরোটা হচ্ছে ইসরায়েলের মতো। আপনি ভারতকে এখন বলতে পারেন যে এশিয়ান ইসরায়েল, একদমই একই রকম। দেখবেন আপনার ফিলিস্তিনের নাগরিকদের যেভাবে অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, ঠিক আসামে কিন্তু একই রকম ভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। যেভাবে দেখেন এখানে মানে হত্যা করা হচ্ছে, এবং কথা বললেই ১৪৪ তারা দিয়ে দিচ্ছে আসামে মিজোরামপুরে, ঠিক দেখেন একদম মানে আপনার গাজার অবস্থা বা পশ্চিম তীরের অবস্থা, কোনোভাবে কিন্তু আপনারা বিচ্ছিন্ন করতে পারেন বিচ্ছিন্ন। তো এখন ওরা যে জিনিসটা চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে প্রস্তুতির প্রয়োজন। আমাদের প্রস্তুতির প্রয়োজন হচ্ছে, আমাদের পলিটিশিয়ানদের প্রস্তুতি প্রয়োজন। যেমনটি শিশির বলছিলেন, আমরা ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আবার একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথে। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। শিশির যেমনটি বলছিলেন, আপনার কাছে আরেকটি বিষয় আমি যোগ ধরিয়ে দিতে চাই, সংযুক্ত করতে চাই, যে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে। মানে এর ফলে মাঠ পর্যায়ক্রমে সেনাবাহিনী তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের প্রতি আস্থা ফিরেছে, তার মানে আমাদের আইন নিরাপত্তা ভালো আছে, কি মনে করছেন? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ডায়নামিক, তার কাছে হয়তো খবর থাকবে আমার থেকে ভালো। বাট এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি এখনও আমি ব্যক্তিগতভাবে পুলিশের প্রতি আস্থা ফিরে পাইনি। মানে আমি নাগরিক হিসেবে আমি ফিরে পাইনি, এবং আমার জানা নেই আপনি বা আমার আরও যারা সহ আলোচক বা আছেন বা আমি যেহেতু সোশ্যাল মিডিয়া। তবে একটা কথা বলেছে যে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারের সময় শেষ হয়ে যায়নি। না, এটা তো কোনোদিনই শেষ হয় না, কিন্তু আমরা দেখছি যে গত কিছুদিন ধরে ঢাকায় বা সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড বাড়ছে, এবং একইভাবে এই যে ৩৬ জুলাইয়ের পরে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা আপনার বেরিয়ে আসলো, এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা ঠিকই নানা ধরনের অপকর্ম, নানা ধরনের খুন খারাপির সাথে জড়িত, পুলিশ খুঁজে পাচ্ছে না। তো কাজেই পুলিশের উপরে জনগণের আস্থা ফিরেছে কিনা আমি আমার জায়গা থেকে বলতে পারি, সারা দেশের জনগণের তো গণভোটের কোনো ইয়েটা তো আমার কাছে নাই, বা কোনো পরিসংখ্যান কেউ করেছে কিনা আমার জানা নেই।
তবে আর্মির ফিরে যাওয়া নিয়ে আমি আপনাকে একটা কথা বলি। দেখেন, আপনার মনে থাকবে যে নির্বাচনের পূর্বেই কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান বারবার বলেছিল যে আর্মি আর থাকতে চায় না, হ্যাঁ, তারা ফিরে আসতে চায়। এটা খুবই স্বাভাবিক, কারণ আর্মির এটা স্বাভাবিক কাজ না। হ্যাঁ, আর্মির যে কাজ হলো দেশ রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। কিন্তু আর্মি একটা বিশেষ পরিস্থিতিতে তারা গিয়েছে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন তারা উপহার দিয়েছে তাদের সহযোগিতায়, সেনাবাহিনীর ভূমিকাটা নিঃসন্দেহে। এবং এই নির্বাচনটা হতে পারাটাও, যদি আপনি বলেন যে এই নির্বাচনটা সঠিক সময়ে হতে পারার জন্য সবচেয়ে বেশি যে ভূমিকা ছিল জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনী। সেই জায়গাতে আপনার এই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন থাকাতে তাদের যে রেগুলার যে কার্যক্রমগুলো সেগুলো তারা করতে পারছে না। তাদের প্রশিক্ষণে ঘাটতি তৈরি হচ্ছে, তাদের পড়াশোনায় ঘাটতি তৈরি হচ্ছে, তাদের মানে নানা ধরনের যে কার্যক্রমগুলো সেগুলোতে ঘাটতি তৈরি হচ্ছে। ইভেন তাদের যে পার্সোনাল লাইফ, তারা যে নর্মাল যে ধরনের লাইফে অভ্যস্ত সেই লাইফেও কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে। ফলে তাদের থেকেও কিন্তু একটা আগ্রহ থাকা স্বাভাবিক যে আমাদেরকে আমাদের মূল কাজে ফিরে যেতে হবে, কারণ তারা তো প্রচুর কোর্স করে, দেশে বিদেশে প্রচুর কোর্স করে, কিন্তু ওই মাঠে পড়ে থাকার কারণে তারা কিন্তু তৈরি হচ্ছে না, মানে পারছে না। দ্বিতীয়ত হলো, স্বাভাবিকভাবেই যখন মাঠে আপনি থাকবেন, মাঠে থাকলে আমাদের দেশের মানুষের নেচার কি, আমাদের দেশের মানুষ, আমার অমুক মামাতো ভাই, আমার চাচাতো ভাই অমুক জেলার সিও, আচ্ছা ঠিক আছে ভাই, আমার তো আমার বন্ধুর একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখো, প্রতিদিনের সঙ্গী। এটা তো এড়ানো যায় না অনেক সময়। তো এই এড়াতে যখন যায় না তখন আবার কিন্তু একটা বিতর্কের তৈরি হয়ে যায়, তাই না? এই বিতর্কের জায়গাটা, আর সবচেয়ে বড় কথা যে এই ধরনের ইস্যুগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় এই ট্রেনিংই তো আর্মিকে দেয়া হয় নাই। আর্মির ট্রেনিং তো দেশের বিরুদ্ধে যারা শত্রু, দেশের যারা শত্রু, সেই শত্রুকে ধ্বংস করা, এবং তাদের ট্রেনিং হলো ওয়ান বুলেট ওয়ান এনিমি, তাই না? তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আর্মিকে অবশ্যই তাদের যে মানে মূল জায়গায়, মূল যে প্রশিক্ষণ, মূল যে দায়িত্ব, সেই দায়িত্বে ফিরে যেতে হবে, এবং এটা যত দ্রুত ফিরে যাওয়া ততই ভালো। এবং আমি মানে সরকারকে এই জন্য সাধুবাদ দিব যে সরকার যে চেষ্টা করছেন বা উদ্যোগ নিয়েছেন সেনাবাহিনীকে তাদের মানে প্রকৃত দেশ রক্ষার কাজে। আপনি তো এই যে আমরা যে আলোচনাটা করছিলাম পশ্চিমবঙ্গ বা এইসবের বিষয়গুলো, তো এগুলো তো অনেকগুলো, আপনি মণিপুরের কথা চিন্তা করেন, আসামের কথা চিন্তা করেন, এবং আরও যে সমস্ত আপনি এই যে মানে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, আমরা ধারণা করছি এই যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেছেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তো যখন এই যুদ্ধটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আসল ফোকাসটা আসবে ইন্ডিয়ান ওশানে, স্পেশালি আপনার এই যে মালাক্কা স্ট্রেটে ইন্দোনেশিয়ার সাথে তাদের যে সামরিক সমঝোতাটা হয়েছে, এবং নিকোবর নিয়ে যে ইন্ডিয়ান যে বিশাল প্রজেক্টটা তৈরি হয়েছে, এইখানে কিন্তু আসবে। কারণ মালাক্কা স্ট্রেটটা কিন্তু বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে চাইনিজ আমদানি রপ্তানির 80% নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গাতে আপনার এখন কিন্তু ফোকাসটা এখানে আসবে। এবং এই যে আপনার এখন আমাদের মিয়ানমার নিয়ে যে ইস্যুগুলো আবার নতুন করে আরাকান আর্মির ইস্যুটা আসছে, তো কাজে আমার নিজের কাছে মনে হয় যে এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই তাদের ব্যারাকে ফিরে তাদের দেশ রক্ষার যে মূল দায়িত্ব, সেই দায়িত্বের ব্যাপারে মনোযোগী হতে হবে। শিশির, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে ডিসি সম্মেলন হয়ে গেল 4 দিনের, যেখানে বলা হচ্ছে যে মাঠ প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার কঠোর বার্তা দিলেন। ডিসি সম্মেলনটাকে কেমন ভাবে দেখছেন? কতটুকু দেখেন, ডিসি সম্মেলন বলেন, আর হচ্ছে ওই বললেন যে আইন শৃঙ্খলা পুলিশের পরিস্থিতি, আস্থা জনগণে ফিরে আসছে, এগুলো হচ্ছে আসলে কোনোটাই সন্তোষজনক না। বরং আমরা এমন কিছু কিছু বাজে নিউজ পাচ্ছি যেগুলো আসলে কোনোভাবে রুচিকর না। আমরা শুনতে পাচ্ছি এই প্রশাসন, মাঠ প্রশাসন এবং পুলিশকে এবং বিএনপির একটা অংশকে টাকা দিয়ে আওয়ামী লীগ রাস্তা মিছিল করার অনুমতি নেই। এখন আওয়ামী লীগ অনেক জায়গায় মিছিল করে, থানাকে টাকা দেয়, মাঠ প্রশাসনকে টাকা দেয়, এবং স্থানীয় বিএনপি একটা গ্রুপের টাকা দেয়। খুলনায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শুনতে পাচ্ছি। এই যে আওয়ামী লীগ মিছিলগুলো শুনতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমরা জিনিসগুলো মানে শুনছি, আওয়ামী লীগ তো এই মুহূর্তে রাস্তায় নামারই কথা না। সরকারের যদি, প্রশাসনের যদি ফিটনেস থাকতো, আস্থা জনগণে থাকতো, কারণ এরা তো চিহ্নিত খুনি, যারা জুলাই আন্দোলনে সরাসরি গুলি করেছে, ফুটেজ আছে, এমন খুনিরা পর্যন্ত এখনো আবার রাস্তা মিছিল করে, এবং অনেকে জামিন হয়ে যাচ্ছে। এছাড়াও সবচেয়ে বড় যে জিনিসটা অ্যালার্মিং, আপনি দেখবেন গত কয়েকদিন ধরে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা, যারা সরাসরি গুন্ডা,
আর কাজ হচ্ছে মানুষ খুন করা, মারধর করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা। তারা বলছে খুব দ্রুতই আপা আসছে, শেখ হাসিনা আসছে। এই যে ভারতের সাথে শুভেন্দুর মতো বিএনপির একটা গ্রুপের এখনো যে আতাত এবং আওয়ামী লীগের সাথে আতাত, এই আতাতের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু লোকজন চাচ্ছে। শেখ হাসিনাকে মনে হয় খুব দ্রুতই ভারতের ইন্ধনে বর্তমান সরকারের সহযোগিতায় বাংলাদেশে কোনো না কোনোভাবে হাউস অ্যারেস্ট দেখানোর জন্য একটা পরিকল্পনা চলছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই এখন শটান হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে এই যে আপনি বললেন প্রশাসন মানে আস্থা ফিরে পেয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এই সমস্ত নেতারা ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের এই যে আরএসএস নামক জঙ্গি সংগঠনের তত্ত্বাবধানে ভারতের বিভিন্ন রাজ্যে তারা জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে, আসছে যাচ্ছে। এগুলো কি প্রশাসন দেখে না? ছাত্রলীগ নেতারা তো বলতেছে আমাদের আগামী যুদ্ধ হবে সশস্ত্র। তারা কি এটা কি গোপন কিছু বলছে? তারা তো আর আপনার কোনো সময় পিসফুল আন্দোলন করবে না, বলছে এবার আমরা নামবো সশস্ত্র। প্রশিক্ষণটা তো তারা নিচ্ছে, সশস্ত্র প্রশিক্ষণটা। এই আওয়ামী লীগ ছাত্র কে বলছে যে সশস্ত্র প্রশিক্ষণ? আপনার দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এই যে নিজুম মজুমদার সে তো বলেছে, না সে তো শুভেন্দু বলে ফেলছে যে চলে আসছে। হ্যাঁ, এই যে শুভেন্দ্রের হুঙ্কার, নিজুম মজুমদারের সশস্ত্র বিপ্লবের সশস্ত্র যুদ্ধের ঘোষণা এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদেরকে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া, এই যে আরএসএস জঙ্গি প্রশিক্ষণটা এবং তত্ত্বাবধানে নিচ্ছে, জঙ্গি তো চিরকাল বিভিন্ন জঙ্গি বিষয়গুলো তো আওয়ামী লীগ হচ্ছে মূলত আরএসএস এর একটা রাজনৈতিক বাংলাদেশ শাখা, আর আরএসএস এর ইন্ডিয়ার শাখা হচ্ছে আপনার বিজেপি। সুতরাং তার একটা শাখা আরেকটা শাখাকে এদেশে ইস্টাবলিশ করতে চাইবে। এর জন্য যদি তার মানে সশস্ত্র বা জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা লাগে, সে করবেই। সে তো কোনো সময় ডেমোক্রেসি মানে না এবং সে ডেমোক্রেসি ধারে না। সে মনে করে যে এটা তার ভূমি, সে এটাকে দখল করবে। আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ আমরা ওই 1000 বছর আগে এখানে ছিলাম না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এবং মোহাম্মদ বিন কাসিম এসে এখানে খুব অন্যায় করে ফেলেছে। এখন নিপীড়িত মানুষদেরকে সেনদের হাত থেকে উদ্ধার করে খুব অন্যায় করে ফেলেছে। তাদের তো ধারণাটাই হচ্ছে সন্ত্রাসী ধারণা। তাদের চিন্তাগত যে মজ্জাগত যে স্বভাব, সেটাই হচ্ছে অন্যদেরকে বের করে দেওয়া। পর্যায়ে চলে আসবো, তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের বিভিন্ন বিচার কার্যক্রম অনেকটাই স্বচ্ছতার সহিত কার্যক্রম চলছে, রাষ্ট্র ভালো দিকে যাচ্ছে। আপনি যদি একটু অল্প সময়ে বলতেন, যেমনটি শিশির বলছিলেন যে। ধন্যবাদ। আসলে আমি এবার একটু অন্যভাবে দেখি, শিশির যেভাবে বললেন। দেখেন, আমরা এই অল্প কয়েকদিন আগে দেখলাম এনসিপির প্রধান নাহিদ ইসলাম বললেন যে ছাত্রলীগের লোকজনরা বা আওয়ামী লীগের লোকজনরা যদি এনসিপিতে যোগ দিতে চায় তাহলে তারা তাদেরকে স্বাগত জানাবে। উনি শুধু বিএনপির দিকে কেন বললেন? আমার এটা মানে বিএনপি পুনর্বাসন, তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই যে বিএনপির মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি আওয়ামী লীগের প্রতি এই ধরনের কোনো আহ্বান জানিয়েছেন বা ছাত্রলীগের প্রতি এরকম আহ্বান জানিয়েছেন যে তারা ছাত্র দলে বা বিএনপিতে যোগ দিতে পারবে। বাট ওনারা একেবারে প্রকাশ্যেই বললেন যে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন এনসিপিতে জয়েন করতে পারবে। তো কাজে আমি আমার কথা বলি, কারা পুনর্বাসন করছে এটা তো খুব পরিষ্কার। দেন তারপরে একটা জিনিস, এটা আমাদের খুব সিরিয়াসলি খেয়াল করা দরকার। এবং আমরা নির্বাচনের সময়ও দেখেছি, হ্যাঁ, নির্বাচনের সময় দেখেছি যে কিভাবে আপনার একটি মানে আওয়ামী লীগের ভোট নিয়ে কিভাবে টানাটানি হয়েছে, এটা দেখেছি। আপনারা মানে এই যে বিরোধী দলের এখন যারা আছে, যে আপনারা শুধু আপনাদেরকে সব ধরনের আমরা সহযোগিতা করব, আপনাদের মামলা দেখব, আপনাদের পুনর্বাসন, এগুলো তো আমরা দেখেছি, তাই না? আমরা ক্ষমা করে দিলাম। আরও আগে যদি বলে যে সবার আগে ক্ষমা করে দেয়া, আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলতে চাই না, হ্যাঁ, যে কষ্ট হবে, তারা কষ্ট পাক, এরকমটাও করতে চায় না। তো এগুলো আমরা নির্বাচনের পরে শেখ হাসিনা স্পষ্ট বলেছে বিএনপি হচ্ছে বেঈমান, ভোটে জেতার জন্য আমাদের নেতাদেরকে হাতে পায়ে ধরেছে, এখন জেতার পরে এখন আর আমাদেরকে চেনে না। এটা স্পষ্ট হয়েছে। বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, তাদের ভোটে এই পর্যন্ত এসেছে। দ্বিতীয়ত চুনি যেটা বললেন যে আমরা আহ্বান করেছি, আমরা এসব আহ্বান করি না। আমরা বলেছি যারা জুলাই গণহত্যার সাথে জড়িত না, এটা যে কোনো দলের হতে পারে, যদি কেউ জুলাই গণহত্যার সাথে জড়িত না হয়ে থাকে তাহলে সে আমাদের দল করতে পারে। এখন যদি কেউ জুলাই গণহত্যা ফৌজদারি অপরাধ যদি না করে থাকে এবং তার বিরুদ্ধে যদি আপনি হত্যাযোগ্য কোনো অপরাধের প্রমাণ না পান, তাহলে তাকে তো ভোটার তালিকা থেকে বাদ দেন নাই।
আমরা কারো নাম ধরে পর্যন্ত বলে নাই। তো এটাকে মিন করে নিয়ে হচ্ছে এটা আওয়ামী লীগকে আমরা আহ্বান করেছি। তার মানে আবার যারা প্রেস জুলাই কনফারেন্সটা গণহত্যার সাথে জড়িত না, যারা দুর্নীতি করেছে, যারা প্রেস ইয়ে করেছে, তারা আসতে এটা পারবে। তো আপনি যদি জিজ্ঞেস করেন দুর্নীতি যারা করছে তারা কি আসবে, আমরা বলবো না, আপনি তো ওইটা জিজ্ঞেস করেন না। আমরা শেষ করব, দারুণ আলোচনা হচ্ছিল। কিছু বিচ্ছিন্ন কথা, কিছু বিচ্ছিন্ন শব্দাবলী, অনেক সময় সরোবরে ঢিল ছুঁড়ে, রাজনৈতিক সরোবর, সুন্দর একটি গঠনমূলক রাষ্ট্র যখন সবেমাত্র 2.5 মাস হলো, কিছু কথোপকথন নিয়ে অস্থিরতার সময় তৈরি হতে পারে। তাতে আমরা কেউই কখনোই খুব বেশি তাতে কান না দিয়ে আমরা এই রাষ্ট্র, এই দেশ সুন্দরের দিকে যাক, আগামী ভালো যাক, এই প্রত্যাশাই করি। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় স্পাহানী মির্জাপুর 0 আওয়ার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী দিন ঠিক একই সময়ে।